শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন, ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ, নারীদের প্রতি আক্রমণ, অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন, হিজবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতায়, এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন? আপনার কাছে কি মনে হয়, নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর? যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা, আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? মানে আমি অনেকগুলি কথা বলেছি, আপনি চাইলে আমি এটা আবার বলতে পারি, কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংখ্যালঘু নিপীড়ন, মাজার ভাঙা, যৌনকর্মী, হিজড়াদের আক্রমণ। ঠিক আছে, আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এসবের বিপক্ষে কড়া বক্তব্য রেখেছি, সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে। তবে খালেদ, আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি। যখন আমি আপনার টক শো করতাম, যখন আমি এই সরকারের আচারের কথা বলতাম, আমি কিন্তু নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে, এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে, সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে, এরকম কথা বলা হতো না খালে? তো আমরা যেই অরাজকতার আশঙ্কা করছিলাম আওয়ামী লীগের 15 বছরের অপশাসনের কারণে, মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে, মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে, এটার আউটবার্টস হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম, আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই। খারাপ অনেক কিছু ঘটেছে, ততটা খারাপ কিছু হয় নাই। তারপরও যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে, অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি। আপনাকে একটা এক্সাম্পল বলি, আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো, তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি, যেহেতু আমি আইনমন্ত্রী, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার না রে ভাই। তারপরও আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি, সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায়িত্ব আছে, কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রণালয় দেখার বিষয় না। তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব, মানুষ এত ক্ষুব্ধ। আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠেকান না কেন? পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল, তখন তো পুলিশের মরাল কারেজ ছিল না, যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনার পুলিশ না, মাইরা তোদেরকে ঝুলায় রাখবো, আমাদের ধাক্কা দিস। মানে পুলিশের তো তখন মরালিটি নাই। কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই পুলিশ কি ওই মরাল কারেজটা থাকে? তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন, তাহলে সকাল 7টায় শুনানি করেন। মানুষ তো সকাল 7টায় জড়ো হবে না। আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান ওনাদের পরে শুনানিটা সকাল 7টায় হয়েছিল, কেউ ওনাদেরকে মারে নাই। এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি, সব আপনাকে বলতে পারবো না। প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি, আমরা উপদেষ্টা পরিষদ সদস্যরা বসি, সবাই চেষ্টা করে। কিছু জিনিস আমরা করতে পারি না, কারণ আপনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে, এত বছরের রাগের আউটবার্স থাকে। আর সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার, ওটা বলতে পারে আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না। পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি, তারা অনেকদিন একসাথে কাজ করে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে, তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে। আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই, আমরা সবাই একসাথে নতুন করে আসছি। আমাদের এটি আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার। শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে, তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই 4 দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা। এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা? আমরা পরবর্তী প্রশ্নে এটা যাবো। এটা আপনার কাছে একটি প্রশ্ন ছিল। এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে, সেটা তো ভালোভাবে হয়েছে। আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব। কারণ একটা জিনিস কি জানেন, যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না, অনেক ধরনের কারণে করা হয়। কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটাজ করা হয়, কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বোনরা ছিলেন, সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে, ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে, সে যদি অত্যাচার করে থাকে, মানুষ রিভেঞ্জ হিসাবে তাকে মারার চেষ্টা করলো বা করলো, এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই, এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে। খারাপ, এটাও খারাপ খুব। তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি, এটা আমি ওনাদেরকে বলেছিলাম। আমার খুব ভালো লেগেছে, ওনারা এটাকে একসেপ্ট করেছেন, আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না। ওরা বলেছে এরকম হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ধরেন এটা আমরা সবসময় মনে রাখি, ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে,
ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম, তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন। আমার ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে একটা জিনিস বলি, আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে, ভারতীয় দূতাবাসের লোকজন দেখা করে নাই। আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড, তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয় আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো? এটাই তো প্রশ্ন। আসিফ ভাই, সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খাড়া করলেন, কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে, বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি, ভারতে যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশে না না প্রশ্ন আছে না, প্রশ্ন আছে। আমি আপনাকে বলি নট ফিট ফর দ্যাট, মানে আমরা তো এরকম দেখতে চাই না। আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম। আপনাকে একটা জিনিস বলি, সংখ্যালঘু নির্যাতন, সংখ্যাগুরু নির্যাতন, গরিবের নির্যাতন, নারীদের নির্যাতন, শিশুদের নির্যাতন, যে কোনো নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত। আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে, এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা, এটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে? তারপরে আপনি যে মাজার ভাঙার কথা বললেন, ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে? ওটা কি সংখ্যালঘু? মাজারে যারা সংখ্যালঘু? তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে, সবকিছুর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আসিফ ভাই, আসলে সময় পেরিয়ে যাচ্ছে, আপনার কথা শুনতেই ইচ্ছা করে, কিন্তু অনেকগুলি বিষয় রয়েছে। আমি একবারে বলে ফেলি, আমার সংবিধান, আপনাদের পরবর্তী কার্যক্রম, ভবিষ্যৎ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আমি শুধু এটি এই মুহূর্তে বলি, যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে, সেই আবু সাইদের মৃত্যু বুলেট নয়, মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে, এমন ময়নাতদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায়। এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন। আপনি কি ময়নাতদন্তের রিপোর্টটা পেয়েছেন খালেদ? ময়নাতদন্তের রিপোর্টটা আমি একটু দেখেছি। তাহলে আপনাকে একটা ঘটনা বলি। এই ময়নাতদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি, আমি সারাদিন মিনিস্ট্রি কাজে ব্যস্ত ছিলাম। আপনি কিন্তু দেখবেন কাইন্ডলি, এটা কত তারিখের ময়নাতদন্তের রিপোর্টটা, কত তারিখের? আচ্ছা, ময়নাতদন্তের রিপোর্ট আমি আপনাকে ক্ল্যারিফাই করি। হ্যাঁ জি, আচ্ছা ফাইন, আমি আপনাকে ক্ল্যারিফাই করি। আপনার কি মনে আছে আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তের রিপোর্ট কিভাবে দেওয়া হতো? এটা নিশ্চয়ই আপনার মনে আছে। রাইট। জাজ্জুল্লাহর হত্যার ঘটনা আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তে বহু ঘটনা পত্রিকা পড়েছে আমরা, ঘুরিয়ে দিত। এখন আপনি যদি এই আমলেও ময়নাতদন্তের ঘটনা ঘটে, রাইট, ময়নাতদন্তের রিপোর্টটা 24শে জুলাই দেওয়া, 24শে জুলাই দেওয়া, অর্থাৎ আওয়ামী লীগ আমলে 24শে জুলাই দেওয়া আওয়ামী লীগ আমলের ময়নাতদন্ত রিপোর্ট। আপনাদের কি বিচার বিবেচনা বোধ কি হারিয়ে গেছে? আপনাদের যারা এই সমস্ত প্রশ্ন তোলেন, আপনাদের কাছে অনুরোধ করে, আপনারা কি ভুলে গেছেন যে আওয়ামী লীগ আমলে ময়নাতদন্তের রিপোর্ট, পুলিশের তদন্তের রিপোর্ট, ডাক্তারের রিপোর্ট, সবকিছু কিভাবে ম্যানিপুলেট করা হতো? কাজে আমরা ঠিক ডেফিনেটলি আবার ময়নাতদন্ত করব, এবং এই ময়নাতদন্ত যদি ভুল হয়ে থাকে, ম্যানিপুলেটেড হয়ে থাকে, অবশ্যই আমরা দেশবাসীর কাছে প্রকাশ করব। আচ্ছা, সম্প্রতি দুটি ঘটনা ঘটেছে, একটি ঢাকা বিশ্ববিদ্যালয়, একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি সেই সব হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণ জোরালো প্রতিবাদ করেন নাই বলে কেউ কেউ বলছেন। এই প্রসঙ্গে আপনার একটু কথা বলবো যে এক ধরনের মব, যেটাকে আপনি বারবার মব জাস্টিস বলছেন, কেউ কেউ এটাকে মবক্রেসি বলছেন, সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন এটি একটি মবের মূল্য, সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের কি জানাবেন বা কি? আমি যথেষ্ট প্রতিবাদ করেছি, আমি সাংবাদিক সম্মেলনে বলেছি কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না। আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে, সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে। 6টা-7টা গ্রেফতারের ঘটনা, মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালেদ, জার্মানিতে হয়, আমেরিকাতে হয়। এই জার্মানি, আমেরিকা, উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল? পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটার বিচার করা হতো না। আবার বিএনপি বা ভিন্ন মতের কেউ অপরাধ না করলেও এটা শাস্তি দেওয়া হতো। আমাদের এখানে এই চেঞ্জটা তো আমরা এনেছি, অপরাধ করার সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। এবং আমি আসিফ ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন? আমরা গত সরকারকে যখন এই প্রশ্ন করতাম, তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে, কেন 6 খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি, একই কথা তো এরকম বলতো। কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা 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 প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা, মানে আপনাকে বলি, সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন, এরকম 2-3টা উদাহরণ ছিল তাদের গত 15 বছরে, আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি, হাজারো উদাহরণ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি। তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে 2-3টা ঘটনার কথা বলতো, তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে। আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা? আমরা
সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। একটা সরকার কি করতে পারে? আমরা ইউনিভার্সিটি অথরিটিকে কোন রকম ইন্টারফেয়ার করি না, তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন, তাদের পড়াশোনা, তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে। ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে। যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে, সরকারের মদদে এই জিনিসটা করে নাই, এটা তো আপনারা নিশ্চিত। এখন তারা হল প্রশাসন বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদত এটা করে নাই। এবং এরপরে আমরা কারেক্টিভ মেজার্স কি কি নিচ্ছি সেটা দেখেন। অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে, কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন। আগে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলে সবাই বলতো আওয়ামী লীগের আশকরা এটা করেছে। আপনি কি এই দুইটা ঘটনাতে একবারও শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটার সাথে জড়িত ছেলে হয়েছে? এটাই তো একটা পার্থক্য। তারপর আরো এই সমস্ত ঘটনার পর কোনো মেজারই যথেষ্ট মনে হবে না মানুষের কাছে। আমরা এটা সম্পর্কে সচেতন আছি, আমরা আমাদের মতো চেষ্টা করব, যতটুকু সম্ভব চেষ্টা করব। আপনার কাছে আমি আবারও বলে যাই, সারা জীবন আমি একটা কথা বলতাম, আমরা নিশ্চয়ই মনে আছে যে শিবির সন্দেহে কেন মারা হচ্ছে, এটা তো কোনো আইনে নাই। আমি সাংবিধানিক আইনের শিক্ষক, কোন রকম কাউকে বিনা মানে কি বলবো বিনা আইনে, মানে আপনি আইনগতভাবে একটা লোককে মেরে ফেলতে পারেন যদি বিচার টিচার করে ফাঁসি দেন বা রাইট অফ প্রাইভেটাইজেশন প্রপারলি ইউজ করেন। বেআইনি ভাবে কাউকে আঘাত করা, কাউকে মারা, এই মবক্রেসি করা, এগুলি গুরুতর ফৌজদারি অপরাধ। অবশ্যই এগুলি কেউ যদি করে আমরা প্রতিরোধে ব্যর্থ হতে পারি, কিন্তু বিচারে ব্যর্থ না।